নমস্কার, আমি মোকাম্মেল হক, উজলা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া 121 বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর সন্দালিয়াতে মূলত আজ হাড়োয়া 121 বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা জগতের জ্বলন্ত নক্ষত্র, শুধু তাই নয়, তার পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার পাশাপাশি হাড়োয়া 121 বিধানসভার নির্বাচনী কমিটির কনভেনার মেহেদি হাসান মহাশয়ের নেতৃত্বে, শুধু তাই নয়, তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয়, তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেত্রী ব্যবস্থাপনায় মূলত আজ এই পথসভা। শুধু তাই নয়, এই পথসভা মুফতি আব্দুল মাতিন সাহেব মহাশয়ের উপস্থিতি, শুধু তাই নয়, তার পাশাপাশি আজকের এই পথসভাতে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি উপস্থিত ছিলেন। তার পাশাপাশি উপস্থিত ছিলেন হাড়োয়া ও মিনাখা বিধানসভার অবজারভার আব্দুল খালেক মোল্লা, তাদের উপস্থিতিতে এই পথসভা। শুধু তাই নয়, আজকের এই পথসভাতে লক্ষ্য করা যায় যে এখানকার সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, যেহেতু তারা কাছের মানুষ মুফতি আব্দুল মাতিন সাহেবকে প্রার্থী হিসেবে পেয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার যে সাধারণ মানুষের আবেগ ও তাদের উপস্থিতি এটা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও এর থেকে এখানকার যে মানুষের যে সমাগম, যে জমায়েত করেছেন মানুষ মুফতি আব্দুল মাতিন সাহেবকে দেখার জন্য, এটা দেখে পরিষ্কার বোঝা যায় যে মুফতি আব্দুল মাতিন সাহেব তার জয় নিশ্চিত। যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায় চলে এসছে, যেহেতু চলতি মাসের 29 তারিখে নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে এটা পরিষ্কার যে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি একজন জনপ্রিয় মুখ, যেহেতু আমরা এর আগেও বলেছি, সেই জন্য তাকে দেখার জন্য উঠছে পড়া ভিড় এই সন্দালিয়াতে। শুধু তাই নয়, এটাও আপনাদের দেখাবো যে সভা শেষে ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের যে পরিচালনায় বা ব্যবস্থাপনায় যে আজকের পথসভা মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে, সভা শেষে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন সেটা আপনাদের দেখাবো। ফলতি বেলিয়াঘাটা অঞ্চলে আজকে দেখলাম হাজার লোকসমাগমের জন্য সন্দালিয়াতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে, কি বলবেন? এটা ঠিক জনসভা না, এটা আঞ্চলিকভাবে একটা পথসভা। মানুষ উপচে পড়েছে, সেটা জনসভা বলে মনে হচ্ছে। তো এই সমস্ত জনসভাগুলো মানুষ যেভাবে শুনছেন, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, তাতে মনে হয়েছে যে কৃতিত্বটা আমাদের নয়, কৃতিত্ব মূলত মমতা ব্যানার্জি অভিষেকের লড়াইয়ের যে পদ্ধতি এবং লড়াই করবার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা মানুষ বুঝতে পেরেছে, যার জন্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। এবং পাশাপাশি আর একটা কথা স্বীকার না করলে হয় না, সেটা হলো আঞ্চলিকভাবে এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন, যেমন আমাদের মেহেদি ভাই আছেন, আমার ব্লক সভাপতি মনু ভাই এখানে ব্লক আছেন, তো স্থানীয় নেতৃত্ব যারা আছেন, উপপ্রধান মনু ভাই আছেন, আমার মেহেদি ভাই রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তো এনারা দিন রাত এবং এনাদের নিচে যারা বুথ সভাপতি আছেন, পঞ্চায়েত মেম্বার যারা আছেন, নিয়মিত ভাবে প্রধান রয়েছেন, মানুষের সাথে যোগাযোগ রাখলেই পরে যখন তখন ডাকলে মানুষদের পাওয়া যায়, তাদেরকে কাজে লাগানো যায়। তবে আমি যদি মানুষের কাজে লাগি, তাহলে মানুষ নিশ্চয়ই একদিন আমাদের কাজে লাগে। সারা বছর মানুষ তৃণমূলের দ্বারা উপকৃত হয়, সেই জন্য তৃণমূলও ভোটের সময় তাদের দ্বারা উপকৃত হবে, এটা আমরা আশা করতেই পারি। বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে দেখা যাচ্ছিল যে আইএসএফ এর একটা উত্থান দেখা যাচ্ছিল, তো আপনি কি বলেছেন, কতটা? দেখুন, একটা জমি থাকলে সেখানে পটলের চারাও হয়, মাটির চারাও দুটো হতে পারে। তো এরকম এই সমস্ত কুচকাজ নিয়ে আমরা খুব বেশি ভাবনা চিন্তা করি না। 5 বছর ধরে নয়, 2011 থেকে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের কিছু কাজ, তিনি ভালো রকমের কাজ, 105টা প্রজেক্ট আর রয়েছে। এই প্রজেক্টের ব্যাপারে মানুষ তো উপভোক্তা, সবাই তো উপভোগ করছেন। তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব তারা ভোট চাইবার তাদের জায়গা আছে, যে এই কথাটা আমরা এই কাজটা করেছি, তো আপনারা আমাদের ভোট দিন। বাকি অন্যান্য যারা আছে তারা কি কাজের বিনিময়ে ভোট চাইবে মানুষের কাছে, তাতে তো বলার কিছু নেই, উপস্থাপন করবার তো কিছু নেই। একটাই আছে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে কিছু মিথ্যা গালিগালাজ অপবাদ দিয়ে ভোট চাওয়া ছাড়া তাদের হাতে কোনো অস্ত্র নেই। সুতরাং অন্তত পশ্চিমবঙ্গে জুড়ে আমি তো নতুন এসছি, একেবারেই রাজ্য থেকে নিয়ে আর বুথ লেভেল পর্যন্ত যেভাবে স্টেপ বাই স্টেপ কর্মী সাজানো আছে কাজের জন্য, জনকল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, এই জায়গাটায়
পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলের এই সুন্দর সাজানো গোছানো পরিপাটি জমি নেই। সুতরাং তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে পাশে নিয়ে ভোট করবে, এই সুন্দরভাবে ভোট করার যোগ্যতা বিজেপি সরকারও নেই। আর এত ছোট মোটা দলের কথা তো বাদই দিলাম। সেই জন্য তৃণমূলের ভোটের ক্যাপাসিটি আলাদা রয়েছে। করেঙ্গেই এবারের ইলেকশন হয় বাংলা বাঁচবে, না হলে বাংলা চোদ্দার জমিদারদের দখলে চলে যাবে। আপনি এই বাঙালি মায়ের সন্তান, আপনি বাঙালি মায়ের সন্তান হয়ে অবাঙালি চোদ্দার জমিদার বেঈমান বিশ্বাসঘাতক যারা মসজিদ ভেঙে মন্দির করে রাজনীতি করতে চেয়েছিল, তাদেরই দোস্ত আর বন্ধুরা ভাঙা মসজিদ পুনরায় তৈরি করে রাজনীতি করতে চেয়েছিল। শেষ পর্যন্ত নিজের জাতি করে নিজে এসা করে এসা তেজ খেল যে বাকি জীবনটা আর হয়তো মাথা তুলে বাঁচতে পারবি কিনা সন্দেহ আছে। ভদ্রলোকের ভিডিও ফুটেজ চোখে পড়েছে নিশ্চয়ই, চোখে পড়েনি? আমি একমাত্র সন্তান এই এলাকার ভিতরে। হুমায়ুন কবিরের এই মসজিদে ভিত দেওয়ার পরে 3 দিনে মাথায় ছট করেছিলাম। আমার বন্ধু বান্ধবরা সবাই বললো তুমি কথা বলে না, তাহলে বোকা বানিয়ে ভাবে আর নীরবে চুপচাপ বসে থাকতে হবে। আমি ছোট করলাম, অসম্ভব রকমের পুরস্কার পেলাম, অসম্ভব রকমের পুরস্কার। সে পুরস্কারের কথা মুখে বলা যাবে। তারপরেও আমি স্টিল জায়গায় দাঁড়িয়েছিলাম যে আমি জাতির কাছে সত্য কথাটা তুলে দিতে পেরেছি। যারা মসজিদ ভেঙে রাজনীতি করছে ওরা যতটা অপরাধী, যারা মসজিদ তৈরি করে রাজনীতি করছে এরাও সবার অপরাধী। জানবেন এ ভারত না হিন্দু না মুসলমানের, এ বাংলা না ইহুদি না খ্রিস্টানের, এ বাংলা হোক বাঙালি জাতি, এ ভারতবর্ষের নাগরিকের ভারতবর্ষ। যারা এখানে হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছে ওরা যতটা শাস্তিযোগ্য অপরাধী, যারা ইসলাম নিয়ে রাজনীতি করছে তারাও সমানভাবে শাস্তিযোগ্য অপরাধী। এইভাবেই তো দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে, বোকা বানানো হচ্ছে দেশের আম পাবলিককে, সাধারণ জনগণ। আপনাদের কাছে জিনিস ধর্ম নিশ্চয়ই করবে। আমাদের রেলি হবে, দেখলাম গড়িতে 4টে কুড়ি, ভাবলাম শুরু হবে কখন, করলে এখন কিছু বাকি আছে। আমি পাশের একটা বাড়িতে হলে নামাজ পড়ো, তারা সুন্দর জায়গা করে দিলেন, আসরের নামাজ পড়ে দিলাম, আসরের নামাজ পড়ে ওখানে মাগরিবের আগে শেষ করে জামাতলায় আসতে হবে। ওই একটা গ্রামে একটা কথা বলতে হবে, তো ওখানে এসে আবার এক জায়গায় একজনের বাড়ি একটু পাঠি গেলে নামাজ পড়ি। পলিটিক্স করলে যে ধর্ম করা যায় না এটা কোনো কথা নয়, আবার ধর্মকর্ম করলে যে পলিটিক্স করা যায় না এটাও কোনো কথা নয়। চাইলে ইচ্ছা থাকলে পলিটিক্সও করা যায়, ধর্মও করা যায়। ধর্মে কখনো পলিটিক্সের বাধা নেই, আর পলিটিক্সেও কখনো ধর্মের বাধা নেই। তবে খুব স্বাভাবিকভাবে